আধারের মধ্যেও কখনো কখনো গল্পেরা আলো খোঁজে। এমনই এক গল্প মেমোরিজ অফ মার্ডার, যেখানে বাস্তবতা, নির্মমতা ও মানুষের অসহায়ত্ব মিলে তৈরি হয়েছে এক অনবদ্য চলচ্চিত্র। বং জুন-হো পরিচালিত এই চলচ্চিত্রটি 1980-এর দশকের দক্ষিণ কোরিয়ায় সংঘটিত প্রথম সিরিয়াল কিলিং এর বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত, যেখানে রহস্য, থ্রিল এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব একে অপরের সঙ্গে মিশে গেছে নিখুঁতভাবে। এই সিনেমা কেবল একটি অপরাধ তদন্তের কাহিনী নয়, বরং এটি একটি দেশের সামাজিক প্রেক্ষাপট, দুর্বল বিচার ব্যবস্থা এবং এক পুলিশ কর্মকর্তার অসহায় যাত্রার প্রতিচ্ছবি। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ যেন দর্শকের মনে অজানা আতঙ্ক, কৌতূহল ও গভীর প্রশ্ন ছুড়ে দেয়। কিভাবে আমরা সত্য খুঁজি আর কতদূর গেলে মেলে ন্যায় বিচার। মেমোরিজ অফ মার্ডার হলো সেই চলচ্চিত্র যেটি থেমে যাওয়া নিঃশ্বাসের মতোই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং মনে করিয়ে দেয় সব প্রশ্নের উত্তর হয়তো মেলে না, কিন্তু প্রশ্ন তোলা কখনো থেমে যায় না। মুভির প্রতিটা ধাপে রয়েছে অসংখ্য রহস্য যা আমাদের ভাবতে এবং চিন্তা করতে বাধ্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের একজন ডিটেকটিভকে দেখানো হয়, যার নাম হলো পার্ক। পার্ক একটা মরদেহ তদন্ত করার জন্য ট্রাক্টর দিয়ে গাংসিং নামের একটা গ্রামে যাচ্ছিল। আসলে সেখানকার একজন কৃষক তার জমির পাশে থাকা নালার মধ্যে একটি মেয়ের নগ্ন মৃতদেহ দেখতে পায় এবং এই কেসটি ইনভেস্টিগেশন করার জন্যই মূলত পার্ক সেখানে যায়। সেখানে পৌঁছে পার্ক বুঝতে পারে যে ওই মেয়েটাকে কেউ খুব খারাপভাবে রেপ করে মেরে ফেলেছে। এছাড়াও সেই সময় মেয়েটির পুরো শরীর উলঙ্গ অবস্থায় ছিল আর হাত ও মুখ বাঁধা অবস্থায় ছিল। পাশের গ্রামের কিছু বাচ্চারা ওই মেয়েটার জামা কাপড় নিয়ে খেলা করছিল, যা পার্ক প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারত, কিন্তু সেই বাচ্চারা নিজের অজান্তেই ওই প্রমাণগুলো নষ্ট করে ফেলে। এই মার্ডারটা মূলত 1986 সালের 23শে অক্টোবর হয়েছিল। এবার পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পার্ক তার অফিসে বসে ওই গ্রামে থাকা ছোট বড় সকল গুন্ডাদের লিস্ট তৈরি করছিল। তার মনে হচ্ছিল যে এই গ্রামেরই কোনো ব্যক্তির হয়তো এই মার্ডারের সাথে সম্পৃক্ততা রয়েছে, তাই সে ওই সকল গুন্ডাদের এক এক করে ছবি তুলে তাদের ডিটেলস সহ তার ডায়েরিতে একটি লিস্ট তৈরি করতে থাকে। এখানে পার্ক ভেবে নেয় যে এদের মধ্যে কেউ একজন হয়তো খুনের আসামি হবে, আর এতে এটা বোঝা যায় যে পার্ক কোনো তদন্ত ছাড়াই কেস ক্লোজ করার, আসলে বিনা অপরাধে কাউকে আসামি বানানোর চেষ্টা করছে। যাই হোক, এর কিছুদিনের মধ্যেই আমরা আরো একটা মেয়ের লাশ দেখতে পাই, যেটাও ডিটেকটিভ পার্ক ইনভেস্টিগেশন করার জন্য যায় এবং এই মার্ডারটাও একটা গ্রামের দিকে হয়েছিল। এই মেয়েটির লাশও আগের মেয়ের মতোই হাত মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়, তবে সেই গ্রামের মানুষরা সেখানে থাকা সকল এভিডেন্স তাদের অজান্তেই নষ্ট করতে থাকে। এমনকি একটা ট্রাক্টর মাটির রাস্তায় থাকা খুনের পায়ের ছাপটাও মুছে দেয়, যেটা দেখে পার্ক প্রচন্ড রেগে যায়। এই পায়ের ছাপটা হয়তো পার্কের জন্য একটা বড় ক্লু হতে পারত। আসলে ক্রাইম সিনের আশেপাশে পুলিশ কোনো প্রোটেকশন না দেওয়ার কারণে সেখানকার মানুষরা ঘটনাস্থল দেখতে এসে এই প্রমাণগুলো নষ্ট করে ফেলেছে। এছাড়াও সেখানকার পুলিশও তাদের দায়িত্ব পালনে অনেকে বড় অবহেলা করছিল, আর এই কারণে পার্কের সকল পুলিশদের উপর চিল্লানো শুরু করে। এবারও পার্ক আগের মতো মৃতদেহ ছাড়া আর কোনো প্রমাণই খুঁজে পায় না। একদিন দুপুরবেলা পার্ক যখন অফিসে বসে তার ডায়েরিতে থাকা সেই আসামিদের লিস্ট দেখতে দেখতে লাঞ্চ করছিল, তখনই পার্কের সাথে দেখা করতে আসে সেই এলাকার পুলিশ চিফ এবং সে পার্কে এসে জিজ্ঞেস করে যে তুমি অপরাধীদের ছবি দেখে কিভাবে খাবার খাও। জবাবে পার্ক বলে, আমার কাজই হচ্ছে অপরাধী ধরা এবং তাদের চোখে দেখেই বলে ফেলতে পারবো যে সে কোন ধরনের অপরাধ করেছে। এই কথা শুনে পুলিশ চিফ হাসতে হাসতে বলে যে আমার বিশ্বাস এবারও তুমি দ্রুত কেসটা সলভ করে ফেলবে। এখানে বলে রাখা ভালো যে পার্ক আগে সেই সকল গুন্ডাদের আসামি বানিয়েছিল, তাদের এখন সে আর সন্দেহ করছে না, কারণ তারা তো জেলের ভেতরেই ছিল। তাই সে আরো কিছু অপরাধীদের ছবি এবং ডিটেলস তার ডায়েরি লিস্টে অ্যাড করতে থাকে এবং এতে আমরা বুঝতে পারি যে কেস দ্রুত সলভ করার জন্য কোনো প্রমাণ ছাড়াই পার্ক যে কাউকে আসামি বানিয়ে দিতে পারে। যাই হোক, এরপর আমরা পার্ককে তার গার্লফ্রেন্ড সিওলের সাথে দেখতে পাই, যেখানে পার্ক সিওলকে সেই কেসের ব্যাপারে সব খুলে বলে। সব বলার পর সিওল পার্ককে বলে যে দ্বিতীয় যে মেয়েটা খুন হয়েছে তাকে আমি পার্সোনালি চিনতাম এবং কয়েকদিন ধরে সেই মেয়েটিকে কোয়াংহু নামের একজন প্রতিবন্ধী ছেলে ফলো করছিল। এই কোয়াংহু হচ্ছে একজন প্রতিবন্ধী এবং তার বাবা এই শহরের একটা বড় রেস্টুরেন্টের মালিক। এই কথা শোনার পর পার্ক সিওলকে বিদায় জানিয়ে দ্রুত কোয়াংহু নামক সেই ছেলেটার সাথে দেখা করতে আসে। এবার সে দেখা করে কোনো রকম প্রমাণ ছাড়াই তাকে পুলিশ স্টেশনে এনে বেধড়ক পেটাতে থাকে।
এছাড়াও সে বারবার ওই প্রতিবন্ধী ছেলেটাকে এই খুনের দায়ভার স্বীকার করে নিতে বলে, কিন্তু কোয়াংহো প্রতিবন্ধী হলেও সেটা প্রতিবাদ করে বলতে থাকে যে সে এই খুনটা কখনোই করেনি। যাই হোক, এরপর আমরা রাস্তা দিয়ে একজন মহিলাকে যেতে দেখি, যার পিছু পিছু একটা লোক কেন যেন তাকে ফলো করছিল। সেই লোকটি ওই মহিলার সাথে কথা বলতে চাইলে মহিলাটা তাকে খুনি ভেবে সেখান থেকে পালাতে থাকে। আর এভাবে পালিয়ে যাওয়ার সময় কিছু দূর যেতেই সে হোঁচট খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এরপর সেই লোকটাকে দেখা যায় মহিলাটাকে সাহায্য করার জন্য তার কাছে যেতে, কিন্তু সেই মহিলাটা তাকে আসতে দেখে আরো ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঠিক এমনই সময় সেখান দিয়ে পার্ক তার গাড়ি নিয়ে যাচ্ছিল, আর এই মুহূর্তে সে বুঝতে পারে যে এই লোকটি হয়তো সেই রেপিস্ট হবে। তাই সে গাড়ি থেকে নেমে এক লাথি মেরে তাকে কুপঘাত করে দেয়। এরপর সে তাকে সোজা হ্যান্ডকাপ পরিয়ে নিজের গাড়িতে তুলে নেয়। তবে লোকটিকে গাড়িতে তোলার পর পার্ক জানতে পারে যে লোকটার নাম সিও এবং সে একজন গোয়েন্দা। পার্ক তার এসব কথা শোনার পর তার হাত কড়া খুলে দেয় এবং তাকে নিয়ে সোজা চলে যায় সেই জায়গায় যেখানে দ্বিতীয় মেয়েটির খুন হয়েছিল। পার্ক সেই জায়গাটাতে নতুন করে সে একটা জুতোর ছাপ বসিয়ে দেয়, যে জায়গাটায় খুনের জুতোর ছাপ আগে মুছে গিয়েছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সে আসলে কোয়াংহোর জুতো নিয়ে এখানে ছাপ দিচ্ছে, কারণ সে যে করেই হোক এই কোয়াংহোকে ফাঁসিয়ে সে এই কেসটা ক্লোজ করতে চাইছিল। এরপর পার্ক যখন সিওলকে নিয়ে পুলিশ স্টেশনে আসে তখন সে জানতে পারে যে সিওই আসলে একজন ডিটেকটিভ এবং পার্ককে এই কেসটাতে সাহায্য করার জন্য পুলিশ চিফ মূলত সিওলকে এখানে নিয়ে এসেছে। এবার সিওলকে সেখানে থাকা সকল ডিটেকটিভদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর পার্ক তার সাথীদের নিয়ে চলে যায় কোয়াংহোর কাছে এবং সেই জুতো ছাপের ছবি দেখিয়ে কোয়াংহোকে বলতে থাকে যে তোমার জুতো ছাপ আমার ক্রাইম সিনে ইতিমধ্যে পেয়ে গেছি, তাই তুমি যত দ্রুত সম্ভব স্বীকার করে নাও যে খুনটা তুমিই করেছো। কিন্তু কোয়াংহো প্রতিবারের মতোই বলতে থাকে যে সে এই খুনগুলো করেনি। তারপর তারা তিনজন কোয়াংহোকে নিয়ে একটা জঙ্গলে যায় এবং মাটি খুঁড়তে খুঁড়তে কোয়াংহোকে বলে, তুই যদি এই খুনের দায়ভার স্বীকার না করে নিস তাহলে আমরা তোকে জীবন্ত এখানে কবর দিয়ে দিব। এই কথা শুনে কোয়াংহো এবার অনেক ভয় পেয়ে যায় এবং সে ডিটেলসে বলতে থাকে যে সে কিভাবে খুন করেছে। কিন্তু এগুলো দেখে সিওর মোটেও ভালো লাগে না, সে সেখান থেকে চলে আসে। আসলে কোয়াংহোর কথা শুনে সিওর মনে একটু সন্দেহ জেগেছিল, তাই পুরোপুরি নিশ্চিত হতে সে মামলার সব ফাইলগুলো খতিয়ে দেখতে শুরু করে। এর পরের দিন পার্ক সকল মিডিয়াদেরকে জানিয়ে দেয় যে তারা এই কেসটা সমাধান করে ফেলেছে এবং আজ সকালে তারা মিডিয়ার সামনে খুনিকে নিয়ে খুনের রিক্রিয়েট করে দেখাবে। কিন্তু তখন সিওর মনে হচ্ছিল যে কোয়াংহো এই খুনগুলো করেনি এবং সে কোয়াংহোর হাত দেখে বুঝতে পারে যে কোয়াংহো কখনোই এই ধরনের খুন করতেই পারে না, কারণ কোয়াংহোর পুরো হাত আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল, যার কারণে সে তার আঙ্গুল পর্যন্ত ঠিক মতো নড়াতে পারে না। একজন যদি নিজের আঙ্গুলি নড়াতে না পারে তাহলে সে কিভাবে একটা মেয়ের হাত পা বেঁধে তাকে রেপ করবে? যাই হোক, এসব লজিকের পর কোয়াংহো যখন দ্বিতীয় ক্রাইম স্পটে নিয়ে যাওয়া হয় তখন সিও আবার পুলিশ চিফকে এটা বোঝাতে থাকে যে কোয়াংহো এই খুনটা করেনি। কিন্তু সেখানে মিডিয়া চলে আসায় পুলিশ চিফ তাদের ডিপার্টমেন্টের রেপুটেশন বাঁচাতে সিওকে এই ব্যাপারে কোনো কথা বলতে মানা করে দেয়। তখনই কোয়াংহো তার বাবাকে সেই জায়গায় দেখে ফেলে এবং সে প্রচন্ড প্যানিক হয়ে মিডিয়ার সামনে বলতে থাকে যে পুলিশরা তাকে জোর করে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে এবং তাকে তারা বিনা কারণে অনেক টর্চার করছে। এখন এইসব কথাবার্তা শুনে মিডিয়া এবার পুলিশদের নানা ধরনের প্রশ্ন করতে থাকলে তারা দ্রুত কোয়াংহোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে বিকেল হতেই পুলিশরা বাধ্য হয় কোয়াংহোকে ছেড়ে দিতে, কারণ এই জিনিসটা ইতিমধ্যে পুরো দেশে জানাজানি হয়ে গেছে। আর এই কারণে জর্জ পুলিশ চিফকে আদেশ দেয় যে ডিপার্টমেন্টের আরো বদনাম হওয়ার আগেই যেন কোয়াংহোকে ছেড়ে দেওয়া হয়, যার কারণে পুলিশ বাধ্য হয়ে এবার কোয়াংহোকে ছেড়ে দেয়। এর পরের দিন সকালে পুলিশের সুপিরিয়র যখন নিউজ পেপারে এই খবরটা জানতে পারে তখন সে নিজেই এই কেসের ব্যাপারে তদন্ত করার জন্য চলে আসে। অফিসে আসার পর সে পার্ককে আদেশ দেয় যে কেসের ব্যাপারে সবকিছু যেন তাকে খুলে বলা হয়। তখন পার্ক কেসের ডিটেইলস সেই সুপিরিয়রকে দিতে থাকলে সে নিজে এবার কেস নিয়ে তদন্ত শুরু করে। সেই সুপিরিয়র পার্কে এই দুটো মার্ডারের মধ্যে কি কমন ছিল সেটা জিজ্ঞেস করলে সিও বলে মার্ডার দুটো নয় বরং 3টে হয়েছে। তখন সিও 2 মাস আগে হয়ে যাওয়া একটা নিখোঁজের রিপোর্ট সুপিরিয়রকে দিয়ে বলে যে প্রথম মেয়েটি একটা বৃষ্টির রাতে নিখোঁজ হয়েছিল এবং সেদিন মেয়েটি লাল একটা ড্রেস পরে বের হয়।
এছাড়াও বাকি দুজন মেয়েকেও বৃষ্টির রাতে মারা হয়েছিল এবং তারা দুজন লাল পোশাকে পড়েছিল। এসব কথা শোনার পর তারা সবাই অনেক অবাক হয়ে যায়। সিওর কাজ দেখে এবং সুপিরিয়র সঙ্গে সঙ্গে পার্ককে নির্দেশ দেয় যে দ্রুত সেই নিখোঁজ মেয়েটির মরদেহ খুঁজে বের করো। এবার দুদিনের মধ্যে সিও সেই মৃতদেহটিকে খুঁজে বের করে ফেলে এবং ময়না তদন্তের জন্য সেই মৃতদেহটিকে পাঠালে ফরেনসিক ডাক্তার বলে যে এই মেয়েটাকেও ঠিক আগের দুটো মেয়ের মতোই হত্যা করা হয়েছে। তবে মৃতদেহটি এতটাই পচে গেছে যে কোনো ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব নয়। এসব শোনার পর সিও এবং তার টিম পুরোই হতাশ হয়ে পড়ে এবং তাদের মনোবল ফিরিয়ে আনতে সুপিরিয়র সবাইকে কোয়াংহুর বাবার রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে পার্ক তার কাজের জন্য কোয়াংহুর কাছে ক্ষমা চায় এবং তাকে নতুন এক জোড়া সুত গিফট করে। কিন্তু ইয়াংকুং সেখানে দেখেই কোয়াংহু রেগে সেখান থেকে চলে যায়। আসলে পার্কের চেয়ে সে কোয়াংহুকে অনেক বেশি টর্চার করেছিল, যার কারণে ইয়াংকে এখন কোয়াংহু একদমই পছন্দ করে না। এর পরের দৃশ্যে আমরা একজন মেয়েকে লাল পোশাক পরে বৃষ্টি রাতে জঙ্গলের মধ্যে হাঁটতে দেখি। আর এই মেয়েটা কিন্তু কোনো সাধারণ মেয়ে ছিল না, সে মূলত ছিল একজন পুলিশ সদস্য। আসলে সুপিরিয়র সেই খুনিকে ধরার জন্য এই পরিকল্পনা করেছিল, কিন্তু অনেকক্ষণ বাইরে থাকার পরেও যখন সেই খুনি সেখানে আসে না, তখন সেই মেয়েটি পুলিশের একটা শেল্টারের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আগে থেকেই সিও উপস্থিত ছিল। ঠিক তখনই দুজন মেয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই শেল্টারের মধ্যে প্রবেশ করলে একজন মেয়ে তাদের স্কুলে একটা গুজব সম্পর্কে বলতে থাকে। সেই মেয়েটা বলতে থাকে যে তাদের স্কুলের আউট হাউসে একটা খুনি থাকতো এবং সে রাত হলেই বাইরে চলে যায় মানুষ খুন করতে। কিন্তু এই কথা শুনে শেল্টারে থাকা সকলেই হাসতে থাকে। এরপর আমরা লাল জামা পরা একজন মহিলাকে দেখতে পাই, যাকে তার স্বামী ফোন দিয়েছিল। মূলত সে একটা ছাতা আনার জন্য বাহিরে যায়, কারণ প্রচন্ড বৃষ্টি হওয়াতে তার স্বামী ফ্যাক্টরিতে আটকা পড়ে গেছে। তখন ফ্যাক্টরিতে যাওয়ার আগে সেই মহিলা তার লাল জামাটি খুলে নেয় এবং ছাতা হাতে ফ্যাক্টরির দিকে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় সেই মহিলাটি অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শুনতে পায়, আর এই শব্দ শোনার ফলে সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই একজন লোক রাস্তার পাশ থেকে সেই মহিলাটির উপরে হামলা করে দেয়, আর এটাই ছিল সেই খুনি যার চেহারা আমাদেরকে দেখানো হয় না। পরের দিন সকালে পুলিশ স্টেশনে ফোন দিয়ে সেই মহিলাটির মৃত্যুর খবর জানানো হলে সিও ও তার টিম দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ দিয়ে পুরো জায়গাটা এবার ঘেরাও করে রাখে, কারণ এর আগে বহুবারই তাদের প্রমাণ নষ্ট হয়েছিল। তাই তারা চায় যে কোনোভাবেই হোক না কেন এবার তাদের যেন কোনো প্রমাণ নষ্ট না হয়। তবে তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা খুনের কিছু ফুটপ্রিন্ট পেলেও বৃষ্টির কারণে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে এবারও তারা মৃতদেহ ছাড়া আর কোনো প্রমাণ খুঁজে পায় না। এবার সকালে তারা পুলিশ স্টেশনে আসলে সেই পুলিশ মেয়েটা তাদেরকে একটা রেকর্ড চ্যানেলের রেকর্ড দেখে বলে যে একজন লোক স্যাড লাভ নামক একটা বৃষ্টির রাতে এই রেডিও চ্যানেলে বাজানোর জন্য রিকোয়েস্ট করত, এবং যেই রাতেই এই গানটি বাজানো হয় সেই রাতেই ওই মেয়েদেরকে হত্যা করা হয়েছিল। তার মানে আমার মনে হয় এই গানের সাথে খুনির কোনো সম্পর্ক রয়েছে। এই কথা শোনার পর পার্ক সেই মেয়েটার বলা যুক্তি নিয়ে মজা করতে থাকে এবং বলে, আমার মনে হয় না যে এই গানের সাথে খুনের কোনো সম্পর্ক রয়েছে, বরং আমার মনে হয় খুনের গোপন অঙ্গে কোনো চুলই নেই। আমরা কোনো মেয়ের মধ্যেই খুনের চুলের কোনো খোঁজ পাইনি, কিন্তু সুপিরিয়রের কাছে সেই মেয়ে পুলিশের যুক্তিটা সঠিক মনে হয় এবং সিও দ্রুত চলে যায় ওই রেডিও স্টেশনে। এবার সেখানে গিয়ে সে ওই গানের জন্য যে চিঠি দিয়ে বারবার রিকোয়েস্ট করেছিল তার চিঠিটা দিতে বলে, কিন্তু সেই রেডিও স্টেশনে কোনো চিঠি ছিল না, কারণ তারা সকল চিঠি আজকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এসব দেখার পর সিও সেই ডাস্টবিনে ওই চিঠিটা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না। অন্যদিকে আমরা পার্কে দেখতে পাই যে একজন দরবেশকে কেসের ব্যাপারে সবকিছু খুলে বলতে এবং খুনিকে খুঁজতে তাকে সাহায্য করতে বলে। ঠিক তখনই সেই দরবেশ পার্কে একটা কাগজ দিলে সেই ইয়াংকে নিয়ে লাস্টবার খুন হওয়া মেয়েটার ঘটনাস্থলে যায় এবং দরবেশের বলা কথা অনুযায়ী রিচুয়াল করতে থাকে। তবে এই সময় তারা একজন লোকের আসার শব্দ পায়, আর পার্ক ও ইয়াং তাকে খুনি ভেবে দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু সেই লোকটা সেখানে আসলে আমরা দেখতে পাই যে সেখানেই মূলত সিও এসেছে এবং সে সেখানে দাঁড়িয়ে ওই স্যাড লাভ গানটি শুনছিল। তখন সিও একজন লোককে সেখানে আসতে দেখলে সিও একটা জায়গায় দ্রুত লুকিয়ে পড়ে এবং সেই লোকটি সেখানে এসে একজন মেয়ের অন্তর্বাস নিয়ে নোংরামি করতে থাকে। আর এই বিশ্রী কাণ্ড দেখে পার্ক ও ইয়াং ভাবতে থাকে যে এটাই হবে হয়তো সেই খুনি। দ্রুত ইয়াং সেই লোকটিকে ধরার জন্য যখনই এগোতে থাকে ঠিক তখনই তার পা পড়ে একটা লাঠির উপরে। এই কারণে সেই লোকটা বুঝে ফেলে যে এখানে হয়তো কেউ রয়েছে, তাই সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করলে তারা তিনজনই এই লোকটার পিছু করতে থাকে
এভাবে দৌড়াতে দৌড়াতে তারা একটা ফ্যাক্টরির কাছে গিয়ে পৌঁছায়, যেখানে সেই লোকটি অসংখ্য শ্রমিকদের মধ্যে মিশে গিয়েছিল। এবার সেখানে সকল কর্মীর পোশাক একই কালারে ছিল, যার কারণে সেও বুঝতে পারছিল না যে তারা কিভাবে সেই লোকটাকে খুঁজে পাবে। তবে তখনই পার্কের নজর পড়ে একটা লোকের উপরে এবং সে দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে। আসলে জঙ্গলের মধ্যে সেই লোকটা যখন ওই আকাজ করছিল তখন পার্ক সেই লোকটার আন্ডারওয়্যার দেখে ফেলেছিল, যার কালার ছিল লাল। আর এটার মাধ্যমে পার্ক সেই লোকটাকে চিনে ফেলেছিল এবং সিও এবার প্রথমবারের মতো পার্কের কাছে দেখে ইমপ্রেস হয়ে যায়। এবার সেই লোকটিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে পার্ক সেই লোকটিকে জিজ্ঞেস করেছে, তুমি কেন সেই জায়গাটিতে গিয়েছিলে? তখন ওই লোকটা জানায় যে আমার স্ত্রী অনেক অসুস্থ থাকায় আমি তার সাথে ইন্টিমেট হতে পারতাম না। এছাড়াও আমার বাসায় বাচ্চা কাচ্চারা থাকার কারণে আমি ঘরের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারতাম না, যার কারণে আমি বাইরে গিয়ে এই কাজটা করতাম। অন্যদিকে ইয়াং সেই লোকটির বাসায় গেলে সেখানে সে অনেক অ্যাডাল্ট বই এবং মেয়েদের কিছু নিউড ছবি দেখতে পায়। এছাড়াও সেখানে সে ওই লোকটার স্ত্রীকেও দেখতে পায় যে আসলেই অনেক অসুস্থ ছিল, কিন্তু এখানে দেখা যায় যে এই লোকটা তার স্ত্রীর যথাযথভাবে খেয়াল রাখতো। এমনকি সেই লোকটি প্রতি সপ্তাহে একবার চার্চে গিয়ে প্রার্থনা করত তার স্ত্রীর সুস্থতার জন্য। এখন এত কিছু জানার পরেও পার্ক ও ইয়াং সেই লোকটাকে কোয়াঙ্গোর মতোই টর্চার করতে থাকলে সেই লোকটিও ভয়ে খুনের দায়ভার স্বীকার করে নেয়। অন্যদিকে আমরা সিওকে একটি স্কুলের মধ্যে দেখতে পাই, যেখানে সে গিয়েছিল মূলত সেই মেয়েটার সাথে দেখা করতে, যে তাদেরকে একটা গুজব সম্পর্কে জানিয়েছিল। কথা বলার সময় সিও লক্ষ্য করে যে সেই মেয়েটি কোমরে ব্যথা পেয়েছে, যার কারণে সিও সেই মেয়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিলে নেতা সিওকে ধন্যবাদ জানায় এবং এরপরে সে আউট হাউসের রাস্তাটি তাকে দেখিয়ে দেয়। সেখানে গিয়ে তার দেখা হয় একজন নার্সের সাথে, যে ওই জায়গাটা দেখাশোনা করত। সিও সেই নার্সের কাছে গুজবের ব্যাপারে জিজ্ঞেস করলে নার্স তাকে জানায় স্কুলের সামনে থাকা পাহাড়টির মধ্যে একটি ঘর রয়েছে, যেখানে একজন মহিলা থাকে এবং তারই কান্নার আওয়াজ শুনে আমাদের স্টুডেন্টরা ভাবতো যে খুনি হয়তো এই আউট হাউসে আছে। সিও যখন সেই মহিলাটির সাথে দেখা করতে যায় তখন সেই মহিলা সিওকে দেখে ভয়ে ঘরের ভেতর পালিয়ে যায়। সিও তাকে তার পরিচয় দিলে সেই মহিলা একজন মেয়েকে আনতে বলে তার সাথে কথা বলার জন্য। এই জন্য সিও সেই মহিলা পুলিশকে সেখানে ডেকে আনে এবং তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এই মহিলাটি হচ্ছে একমাত্র ভিকটিম যে সেই সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল। আসলে 1 বছর আগে সেই কিলার তাকে অত্যন্ত নির্মমভাবে ধর্ষণ করে, আর এই ভয়াবহতা সে আজও বলতে পারেনি, যার কারণে এই মহিলাটা কোনো পুরুষ দেখলে অনেক ভয় পেয়ে যেত। এখন ওই পুলিশ মেয়েটি যখন কিলারের চেহারার ব্যাপারে থেকে জিজ্ঞেস করে তখন জানায় যে আমি সেই সময়টা এতটাই আতঙ্ক ছিলাম যে একবারও পেছনে ফিরে তাকানোর সাহস করিনি। তবে যখন সে তার হাত দিয়ে আমার মুখে চেপে ধরেছিল তখন আমি বুঝতে পারি যে তার হাতটা ছিল পুরো মেয়েদের মতো নরম। এসব ঘটনা শোনার পর সিও দ্রুত পুলিশ স্টেশনে এসে সেই লোকটির হাত চেক করে বুঝতে পারে যে তারা আবারও ভুল আসামি ধরে এনেছে, কারণ সেই লোকটার হাত ছিল অনেক শক্ত। এবার সিও সেই লোকটাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে পার্ক কিন্তু প্রচন্ড রেগে যায় এবং সে সিওর সাথে ঝগড়া করতে থাকে। তবে তখনই পুলিশ রেডিও চালু করে দিলে তারা সেই স্যাড লাভ গানটি আজও শুনতে পায় এবং সিও জানালা খুলে দেখতে পায় যে বাইরে আজ ঝুম বৃষ্টি হচ্ছে। তাদের বুঝতে বাকি থাকে না যে আজও হয়তো একটা নতুন করে মার্ডার হতে চলেছে। তাই তারা ফোন দিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আজ রাতে যেন কেউ বাড়ি থেকে বের না হয়, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না, কেননা পরের দিন সকালে আরো একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে পুলিশ জানতে পারে যে এই মেয়েটির গোপনাঙ্গে প্রায় 9 টুকরো ফলের অংশ পাওয়া গেছে এবং এতে বোঝা যায় যে খুনি কতটা কষ্ট দিয়ে মেয়েটাকে হত্যা করেছিল। এসব কাণ্ড দেখে পার্ক এবার পুরোই হতাশ হয়ে পড়ে এবং সে তার ডায়েরি ছিঁড়তে বলে যে এই খুনটা একমাত্র আমার জন্যই হয়েছে। আসলে পার্ক ও সিও যেই সময়টায় ঝগড়া করছিল ঠিক সেই সময় মূলত এই মেয়েটির খুন হয়েছিল, তাই পার্ক এই খুনের জন্য নিজেকে দায়ী মনে করতে থাকে। ঠিক তখনই সেই মেয়ে পুলিশের কাছে রেডিও স্টেশন থেকে স্যাড লাভ গানের রিকোয়েস্ট করা লোকটির চিঠি আসে। এই চিঠির মাধ্যমে এবার তারা পেয়ে যায় সেই লোকেশন, আর ওই লোকেশন পাওয়ার পরে পার্ক ও দ্রুত সেই জায়গাটিতে চলে যায়, কিন্তু সেখানে তারা কাউকেই দেখতে পায় না। তখন বাড়ির মালিক সেখানে চলে আসলে সে তাদেরকে একটা কারখানার অ্যাড্রেস দেয়, যেখানে মূলত ওই অ্যাড্রেসের দেওয়া লোকটি কাজ করত। এই লোকটার নাম ছিল কোয়ান। এবার তারা সেই কোয়ান নামের লোকটাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ স্টেশনে এবং সিও যখন তার হাত চেক করে তখন তার সন্দেহ আরো গভীর হতে থাকে, কেননা সেই লোকটার হাত ছিল পুরো মেয়েদের মতো নরম। এছাড়াও প্রথম খুনটি হওয়ার কিছুদিন আগে কোয়ান এই গ্রামে এসেছিল। এসব প্রমাণ কোয়ানকেই যেন খুনি বোঝাচ্ছিল, কিন্তু সে
বারবার অস্বীকার করে যে এই খুনগুলো সে করেনি। তবে তখনই ইয়াং রেগে গিয়ে কোয়ানকে বেধড়ক পেটাতে থাকলে সুপিরিয়র তাকে এই কেস থেকে বের করে দেয়। যাই হোক, পরের দিন সকালে পার্ক ও সিও হতাশ হয়ে ভাবতে থাকে যে তারা কিভাবে কোয়ানকে দোষী বানাবে, কারণ তাকে দোষী সাব্যস্ত করার জন্য তো তাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই। তখনই সিও একটা জিনিস ভেবে পার্ককে জিজ্ঞেস করে, জঙ্গলে নিয়ে যখন তোমরা কোয়াংহোকে ভয় দেখিয়ে খুনের দায়ভার স্বীকার করিয়েছিলে, তখন কি তোমরা কোয়াংহোকে ওই কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছিলে? এই জবাবে পার্ক যখন না বলে, তখন সিও কেমন যেন অন্য মানুষক হয়ে পড়ে। সে বলতে থাকে, তাহলে কোয়াংহো এত ডিটেলসে কিভাবে খুনের ব্যাপারে ব্যাখ্যা দিতে পারলো? এই কথাটা মাথায় আসার পর তারা দুজনে কোয়াংহোর সাক্ষী দেওয়া সেই রেকর্ডটি চালু করলে তারা বুঝতে পারে যে কোয়াংহো খুনের ব্যাপারে কথাগুলো এমন ভাবে বলছিল যেন সে ওই খুনটা তার নিজের সামনে হতে দেখেছে। তাহলে তার মানে কোয়াংহো নিশ্চয়ই সেই খুনিকে নিজ চোখে দেখে ফেলেছিল। তাই কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পার্ক ও সিও কোয়াংহোর সাথে দেখা করতে তার বাবার রেস্টুরেন্টে চলে আসে। তবে এখানে এসে তারা ইয়াংকে দেখতে পায় যে মাতাল হয়ে সেখানে লোকদের মারধর করছিল। এই বিষয়টা কোয়াংহো দেখে ফেলে এবং রাগে সেই ইয়াং এর এক পায়ে আঘাত করে বসে। ইয়াংকে আহত অবস্থায় দেখে কোয়াংহো আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালাতে থাকলে পার্ক ও সিও কোয়াংহোর পিছে করতে থাকে, যার কারণে কোয়াংহো ভয় পেয়ে একটা ইলেকট্রিক পোলের উপর উঠে পড়ে। এরপর তারা কোয়াংহোকে শান্ত করে ইলেকট্রনিক পোলে থেকে নিচে নামায় এবং সেই খুনের ব্যাপারে জিজ্ঞেস করলে কোয়াংহো তাদের বলতে শুরু করে, আমি তখন একটা ঘরের নিচে লুকিয়েছিলাম এবং আমার সামনে সেই খুনি ওই মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করেছিল। পার্ক তখন কোয়াংহোকে কোয়ানের ছবি দেখিয়ে বলে যে এটাই সেই খুনি কিনা। তবে কোয়াংহো কিছু বলার আগেই তার বাবার লোকজন নিয়ে পার্ক ও সিওর উপরে হামলা করে দেয়। এই সুযোগে কোয়াংহো সেখান থেকে পালিয়ে একটা রেলওয়ের সামনে এসে দাঁড়ায়, আর তখনই একটা ট্রেন এসে কোয়াংহোকে মেরে দিলে কোয়াংহো সেখানে মৃত্যুবরণ করে। ভাইরে ভাই, চিন্তা করো, এত কাছাকাছি এসেও পুলিশ এই খুনের রহস্যটা কোনোভাবেই উদ্ধার করতে পারলো না। যাই হোক, কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় পরের দিন সকালে পুলিশকে বাধ্য হয়ে কোয়াংহোকে ছেড়ে দিতে হয়। আর এই কারণে প্রতিটা নিউজ পেপারে পুলিশের নামে নানা রকম দুর্নাম ছড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা সুপিরিয়রের সাথে পার্ক সিওকে দেখতে পাই, যারা মূলত একটা ডক্টরের কাছে গিয়েছিল কিছু ডিএনএ টেস্টের রিপোর্ট বের করার জন্য। আসলে লাস্টের মেয়েটির শরীরে ডাক্তার খুনি 2 ফুটা সিমেন পেয়েছিল, আর যা ডিএনএ রিপোর্ট বের হলেই তারা জানতে পারবে যে খুনি আসলে কে ছিল। কিন্তু এই টেস্টটি করার জন্য তাদেরকে এই সিমেন পাঠাতে হবে আমেরিকায়, যেটা আসতে সময় লেগে যাবে প্রায় 3 থেকে 4 সপ্তাহের মতো। আসলে এই টেস্টটি করার জন্য কোরিয়ায় তখন কোনো মেশিন ছিল না, তাই তাদের বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছিল। যাই হোক, সেদিন রাতেই আমরা সিওকে কোয়ানের উপর নজর রাখতে দেখতে পাই, যে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। কিন্তু অনেকদিন ধরে ঠিক মতো না ঘুমানোর কারণে সিও চোখ কেমন যেন লেগে আসে এবং চোখ খুলতেই সে কোয়াংকে আর দেখতে পায় না। তখনই সে একটা বাসের মধ্যে কোয়াংকে যেতে দেখলে সেও বাসটি পিছু করার জন্য তার গাড়িটা চালু করতে থাকে। তবে ভাগ্যের এতটাই নির্মম পরিহাস যে সিওর গাড়িটা সেখানেই নষ্ট হয়ে যায়, আর এর কারণে সে আর কোয়ানের পিছু করতে পারে না। যাই হোক, পুলিশ স্টেশনে এসে সিও বারবার সুপিরিয়রকে বলতে থাকে যে কোয়ান আজ রাতে আরো একটা খুন করতে যাচ্ছে, তাই আমাদের উচিত ওর উপর নজর রাখা। তবে এইসব কথা শুনে সুপিরিয়র অনেক রেগে যায় এবং সে সিওকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে। অন্যদিকে আজ আমরা পার্কের গার্লফ্রেন্ডকে দেখতে পাই যে একটা ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় আমরা আবারও সেই খুনিকে দেখতে পাই, যে তার পরবর্তী শিকার সিওলকে বানিয়েছিল। কিন্তু হামলা করার আগে সেখান দিয়ে সে আরো একটা মেয়েকে যেতে দেখে। ঠিক এমনই অবস্থায় খুনি বুঝতে পারে না যে সে এখন কাকে টার্গেট বানাবে। এভাবে ভাবতে ভাবতেই শেষমেশ সে ওই মেয়েটার উপরেই হামলা করে দেয়, যার ফলে পরের দিন সকালে আরো একটা মার্ডারের ব্যাপারে জানতে পেরে সিও যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন সেই মেয়েটার কোমরে লাগানো পুরোনো একটা ব্যান্ডেজ দেখে সিও মেয়েটাকে চিনতে পারে। এই দৃশ্য দেখে সে মেজাজ হারিয়ে চলে যায় কোয়ানের বাসায় এবং তাকে মারতে মারতে ঘটনাস্থলের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসে। সিও তার বন্দুক বের করে কোয়ানকে মারতেই যাবে, ঠিক সেই সময় পার্ক সেখানে চলে আসে ওই সিমেনের ডিএনএ রিপোর্ট নিয়ে। আর এখানে সে জানায় যে কোয়ানের ডিএনএ সাথে তাদের সিমেনের কোনো ম্যাচ নেই। এই কথা শুনে সিও বুঝতে পারে না যে এটা কিভাবে হলো, কারণ সে ইতিমধ্যে কোয়ানকে খুনি ধরে নিয়েছে। এটা দেখে সিও পুরোপুরি ভেঙে পড়ে এবং রিপোর্টগুলো পার্কে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন পার্ক কোয়ানের কাছে গেলে সিওরও পিছন থেকে তার বন্দুকটা নিয়ে কোয়ানকে মারতেই যাবে, ঠিক সেই সময় পার্ক এসে তাকে বাধা দেয়। এরপর সে তার চোখের দিকে তাকে বলতে বলতে বলে যে সে এই খুনটা করেনি। তখন কোয়ান যখন তার চোখের দিকে তাকায়, তখন সিও বুঝতে পারে যে আসলে কোনো অপরাধীর চোখে
দেখে বুঝতে পারা যায় না যে সে আসলে অপরাধী কিনা। এরপর পার্ক ওয়ানকে মুক্ত করে দিলে সে রেলওয়ে টানেলের ভেতর দিয়ে চলে যায়, আর এই কেসটারও কোনো সমাধান বের হয় না। এরপর সময় চলে যায় 17 বছর, যেখানে পার্কে আমরা তার পরিবারের সাথে দেখতে পাই। বর্তমানে পার্ক পুলিশের সে জব ছেড়ে একটা সফল বিজনেসম্যান হয়ে গেছে, এবং সে যখন তার বিজনেসের জন্য কোথাও কাজে যাচ্ছিল তখনই তার নজর পড়ে সেই রাস্তাটির দিকে যেখানে সে প্রথম মেয়েটার মরদেহ পেয়েছিল। এরপর সে যখন ওই নালা দিকে ঝুঁকতে থাকে তখন একজন মেয়ে সেখান দিয়ে যাওয়ার সময় পার্ক এইভাবে দেখে জিজ্ঞেস করেছে, তুমি এখানে কি করছো? কিন্তু হেরে জবাব পার্কের কাছে ছিল না। তবে সেই সময় এই মেয়েটা তাকে বলে যে কিছুদিন আগে একজন লোক এখানে এসে আপনার মতোই এই নালার ভিতরে দেখছিল। ঠিক তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি এখানে কি করছেন, আর তখনই সেই লোকটা আমাকে বলছিল যে অনেক বছর আগে আমি এখানে একটা কাজ করেছিলাম। ঠিক এই কথা শোনার পর পার্কের চোখ যেন চকচক করে উঠে। সে লোকটা কেমন যেন দেখতে জিজ্ঞেস করলে মেয়েটা বলে যে সে দেখতে অন্যান্য 5-10টা সাধারণ মানুষের মতোই। আর এটা শুনে পার্ক আমাদের দিকেই তাকায়, আর এই মুভিটা এখানেই শেষ হয়। কি বুঝতে পারলে? তার মানে অপরাধী হলেই যে তার চেহারা ভয়ঙ্কর হবে এমন কিছুই নয়। অপরাধী হতে পারে একদম সাধারণ, হতে পারে একদম নিরীহ চেহারার কেউ, যেমনটা তোমার কিংবা আমার মতন এক আম জনতার। একবার চিন্তা করো, আজ প্রায় কত বছর হতে চলেছে, কিন্তু এই খুনের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আর সেটা কখনো হবে কিনা তা কেউই জানে না, কেননা অপরাধী ছিল আমার তোমার মতোই সাধারণ কেউ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে পরের কোনো রহস্যতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।